পাহাড় ধসে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে ২৮ জনের মৃত্যু। প্রতি বছর প্রাণহানি ঘটলেও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেই। নদীতে নির্দিষ্ট স্থানে নির্দেশক না থাকায় অনুমানের উপরই চলছে নৌযান। ঘটছে দুর্ঘটনা। ঈদের সময় ঝুঁকি বাড়ার আশঙ্কা। লঞ্চ মালিকরা দুষছেন বিআইডব্লিউটিএ কে। ঈদে ঘরমুখ মানুষের জন্য চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ২২ জুনের টিকিট নিতে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ফাঁকা বাস কাউন্টারগুলো। ঈদ সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা। ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের তাঁতিরা, ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ। এবং নতুন মূসক আইন বাস্তবায়নের মাত্র ১৭ দিন বাকি থাকলেও অনলাইনে নিবন্ধনের সাড়া নেই। এফবিসিসিআই বলছে উদ্বেগ যথেষ্ট নয়, আশাবাদী এনবিআর। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফজাল হোসেন। প্রবল বর্ষণে পাহাড় ধসে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে ৩ ভাই বোন সহ ২৮ জন মারা গেছে। এছাড়া সড়কের উপর গাছ পড়ে এবং পাহাড় ধসের কারণে বন্ধ আছে বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ। ফায়ার সার্ভিস জানায়, গত দুদিনের ভারী বর্ষণে বান্দরবানে মাটি নরম হয়ে সদর উপজেলার বালাঘাটা, লেমুঝিরি ও আগাপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় লেমুঝিরি এলাকায় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় ৩ ভাই বোনের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকটি দুর্গম এলাকায় পাহাড় ধসে আরও ৩ জন মারা গেছে। আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে টানা বর্ষণের ফলে প্লাবিত হয়েছে জেলার অধিকাংশ নিম্নাঞ্চল। এতে বন্ধ আছে বান্দরবানের সঙ্গে অন্যান্য জেলার সড়ক যোগাযোগ। সোমবার থেকে টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতেও পাহাড় ধসে একই পরিবারের ৩ জন সহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে পাহাড়ের মাটির নিচে এখনো অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে অবিরাম বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তারা। এছাড়া পাহাড় ধসে চট্টগ্রামের চন্দনাইশ ও রাঙ্গুনিয়ায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামে প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী লোকজনকে স্থায়ী পুনর্বাসনের কোনো উদ্যোগ নেয়নি জেলা প্রশাসক। নগর পরিকল্পনাবিদদের অভিযোগ, বর্ষাকাল এলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করা হয়। আর ফায়ার সার্ভিস বলছে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দিন দিন অবৈধ বসতি বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতি বছর বর্ষা আসলেই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা অনেকটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই বর্ষাকাল আসলেই পাহাড় ধস আতঙ্কে থাকে নগরবাসী। পাহাড় ব্যবস্থাপনা কমিটির চিহ্নিত ৩০টি পাহাড়ে ৫,০০০ পরিবারের ৫০,০০০-এর বেশি মানুষ বাস করে। তুলনামূলকভাবে ঘর ভাড়া কম ও অন্য কোথাও জায়গা না থাকায় অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে নিম্নআয়ের মানুষ। প্রতি বছর বর্ষা আসলেই তাদের পুনর্বাসনের কথা ওঠে, কিন্তু তার আলোর মুখ দেখেনি। বর্ষা আইলে ঝুঁকিপূর্ণ, তোমরা চলে যাও, ওই স্কুলে যাও, কাজের কেন্দ্রে যাও, কিন্তু সরকার এটা কোনো প্রতিবেদন নিতেছে না। এটা কই যাইব? অন্য এলাকায় ধরেন বাসা ভাড়া বেশি, পানির বিল, গ্যাস বিল, সব দিক দিয়ে বিভিন্ন রকমের সবকিছু সমাধান করতে পারে না দেখি মানুষ, গরিব মানুষ এখানে বসবাস করে থাকতেছে। সরকার আঙ্গ পুনর্বাসন ঠিক করে দিই, আমরা ঝুঁকিপূর্ণ চাই কি করি, দরকার আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষা আসলেই পাহাড়ে বসবাসকারী লোকজনকে উচ্ছেদে কিছুটা তোড়জোড় দেখা গেলেও তা অনেকটা লোক দেখানো বলে অভিযোগ এই নগর পরিকল্পনাবিদের। পাহাড় ব্যবস্থাপনা একটি কমিটি করা হয়েছে। প্রতিবারই বর্ষা আসলে একটি মিটিং করেন বা 2টি মিটিং করেন, চানাত্তা খান কিন্তু সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হয় না। গত এক দশকে পাহাড় ধসে 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। শুধু 2007 সালে পাহাড় ধসে 129 জন মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়েই দিন দিন অবৈধ বসতি বাড়ছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। অবৈধভাবে যারা বসবাস করে তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যারা তাদেরকে লালন পালন করতেছে, বসবাসের সুযোগ করে দিচ্ছে, তাদেরকে যদি ধরাছোঁয়ার বাইরে রাখা হয় তাহলে এই প্রাণহানি ঘটনা ঘটবে। কিন্তু মোবাইল কোর্ট আমরা যখন দেব তখন হয়তো সরে যাবে, কিন্তু পরবর্তীতে আবার এসে তারা সেখানে অবস্থান করবে। এই বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান ও রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল জলিলের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের চন্দনাইশ সহ বেশ কয়েকটি উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এই মুহূর্তে
চন্দনাইশ এলাকায় আছেন রিপোর্টার কমল দে। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, বলছেন যেটা যা অনেকটা বিপর্যস্ত বলা যায় না, বিপর্যয় নেমে এসেছে জনজীবনের মধ্যে। বিশেষ করে গত 3 দিন ধরে যে প্রবল বর্ষণ হচ্ছে এবং পাহাড়ি ঢল হচ্ছে, এর ফলে কিন্তু আজকে এখন পর্যন্ত চট্টগ্রামে 8 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে চন্দনাইশে 4 জন, দোপাচড়িতে এবং রাঙ্গুনি রানীহাটে 4 জন, আমরা জানতে পেরেছি রাঙ্গামাটিতে 14 জনের মতো এবং বান্দরবনে 6 জনের বেশি মারা গেছে। আপনারা দেখতে পাবেন, দেখানোর চেষ্টা করবো পাহাড়ি ঢলটা ঠিক কতটা ভয়াবহ রূপ নিয়েছে যে জনজীবন বিপর্যস্ত করার ক্ষেত্রে। আপনারা জানেন যে নিম্নচাপের ফলে কিন্তু 3 দিন ধরে যে প্রবল বর্ষণ, এখন যে আমি যে অংশে আছি এটা সাঙ্গুর বা শঙ্খ নদী, সেই নদীতে নেমে আসছে পাহাড়ি বান্দরবন থেকে নেমে আসা, এবং এই সে পাহাড়ি ঢলে কিন্তু এখানকার প্রায় 100-র বেশি গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছে। প্রতিটি গ্রাম এখন হাঁটু থেকে কোমর সমান প্লাবিত হয়ে যাচ্ছে এবং ডুবে গেছে। এছাড়া ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কিন্তু 3 থেকে 4টি পয়েন্টে এখন কোমর সমান পানি। এর ফলে কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যোগাযোগ অর্থাৎ বন্ধ হয়ে গেছে, অর্থাৎ যানবাহন চলাচল বন্ধ। বলা যায় বড় ধরনের একটা বিপর্যয় নেমে আসছে বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দাদের কাছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 20 জনের বেশি হয়ে গেছে বৃহত্তর চট্টগ্রামের মাঝে। আমরা জানি চট্টগ্রামে 8 জন এবং রাঙ্গামাটিতে প্রায় 14 জন। যে এখন পর্যন্ত চট্টগ্রামে যে কি অবস্থা, এটি সবচেয়ে বেশি ভালো জানবেন ফায়ার সার্ভিস যারা আছেন, যারা উদ্ধার কাজ চালাচ্ছেন বিভিন্ন জায়গায়। এখন আমার সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রামে যে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিমউদ্দিন, তার সাথে জানতে চাইবো এখন পর্যন্ত চট্টগ্রামের সার্বিক অবস্থাটা কি। আমরা প্রবল বর্ষণের সাথে সাথে যেহেতু পাহাড়ি ঢল এবং প্রবল বর্ষণ আপনার যেহেতু চট্টগ্রাম পাহাড়ি এলাকায়, যার কারণে আমাদের ডিজি আলী আহমদ খান পিএসসি মহোদয় সাহেব, জেলা প্রশাসক, তিনি সাথে সাথে আমাদের স্পেশাল টিম নিয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। চন্দনাইশে আমাদের 3টা টিম কালুঘাট, হাটহাজারী এবং রাঙ্গামাটিতে আমরা প্রেরণ করি। এবং চন্দনাইশে আমরা যে ত্রিপুরাতে ওখানে গিয়েছি, এখানে আমার ভলান্টিয়ার অলরেডি ওখান থেকে 3 জনকে উদ্ধার করেছে মৃত অবস্থায়। একজন আমাদের বাঙালি, তাদেরকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এতই ঘনবসতি এলাকা এবং নদীর স্রোত সাঙ্গ নদী অতিক্রম করে সেই জায়গায় আমরা প্রায় যেতে আমাদের সময় লেগেছে। আপনি দেখেছেন প্রায় অনেক সময়। রাঙ্গুনিয়া কি অবস্থা, আর সার্বিক কি অবস্থা? এখন রাঙ্গুনিয়াতে আমাদের যে টিমটা আছে, রাঙ্গুনিয়া রানীরহাটে যে পাহাড় ধসে, সেখানে 7 জন আমাদের ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার করা হয়েছে, আমাদের ভলান্টিয়ার রয়েছে। এবং আরো যেসব এলাকাতে যেমন বান্দরবনে 6 জন, আমাদের সেখানে আমরা টিম প্রেরণ করেছি। রাঙ্গামাটিতে 14 জনের যে খবরটা আমরা পেয়েছি, আমাদের সেখানে আমাদের ফায়ার সার্ভিসের আমরা 3টা টিম সেখানে আমরা প্রেরণ করেছি। আমরা কথা বলছিলাম ফায়ার সার্ভিস সহকারী পরিচালক জসিমউদ্দিন, তিনি আমাদেরকে বিবরণ দিচ্ছিলেন যে চট্টগ্রামে যে বিপর্যয় নেমে আসছে, পাহাড় ধসে বেশ কিছুজন মানুষ মারা গেছে। এর মধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং চন্দনাইশে 8 জন, রাঙ্গামাটিতে প্রায় 14 জন বলা হচ্ছে। এবং বান্দরবন, এখন আমি কিন্তু যে সীমান্তটা আছে ঠিক আছে চট্টগ্রাম এবং বান্দরবনের সীমান্তবর্তী এলাকা, ঠিক এরপরে কিন্তু অপর পাশে যে সাতকানিয়া, তার পাশে বান্দরবনের অবস্থান, সেখানে কিন্তু ব্যাপক পাহাড়ি ধস নেমেছে এবং পাহাড়ি ঢলে কিন্তু এখানকার 100-র বেশি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এবং বলা যায় যে চরম একটা বিপর্যয় যে অবস্থার মধ্যে দিন কাটছে গত 2 দিন ধরে, এবং আজকে এটা আরো ভয়াবহ রূপ নিয়েছে এই পাহাড়ি ঢল বেড়ে যাওয়ার কারণে। এরপরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেমন বন্ধ, অন্যান্য শাখা সড়কে কিন্তু অনেকটা বন্ধ হয়ে আছে। তো আফজাল, এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে পাহাড়ি ঢল এবং প্রবল বর্ষণ যে বিপর্যয় নেমে এসেছে তার সর্বশেষ তথ্য। চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারটি 8 ঘন্টা পর সন্ধান পাওয়া গেছে। তবে এখনো নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত আছে। সকাল 8টার দিকে মাঝ বুড়িগঙ্গায় নিখোঁজ ট্রলারটির সন্ধান পায় ফায়ার সার্ভিস। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রাত 11:30টার দিকে ওয়াইজ ঘাট থেকে 100 যাত্রী নিয়ে ইস্পাহানি ঘাটে যাচ্ছিল ট্রলারটি। নদীর মাঝে একটি বালুবাহী কার্গোর ধাক্কায় ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় ঘাটে থাকা নৌকার মাঝি ও স্থানীয়রা ছুটে গিয়ে প্রায় 40 জন নারী পুরুষকে উদ্ধার করে। খবর পেয়ে নৌ পুলিশের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ভোর 4টার দিকে উদ্ধার অভিযানে যোগ দেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আমাদের ডুবুরি কর্তৃক এই নৌযানটা যে নিমজ্জিত নৌযান, সেই ট্রলারটা আমরা শনাক্ত করতে সক্ষম হই। নৌ পুলিশ, কোস্টগার্ড সহ আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখছি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নিমজ্জিত ট্রলারটি উদ্ধার করতে সক্ষম হব বলে আশা করি। বর্ষা মৌসুমে দেশের নদীপথের দৈর্ঘ্য বেড়ে দাঁড়ায় প্রায় 6,500 কিলোমিটারে। অবিশ্বাস্য হলেও সত্য, এর 4 ভাগের 1 ভাগেও এখনো পথ নির্দেশক বয়া, বাতি বা বিকন স্থাপন করেনি বিআইডব্লিউটিএ।
তাই অনেকটা অনুমান নির্ভর হয়ে হাজার হাজার যাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে নৌযান চালাচ্ছেন লঞ্চ মালিকরা। এই অবস্থায় লঞ্চ মালিক ও চালকদের সংখ্যা এই বর্ষায় এবারের ঈদে ভয়াবহ ঝুঁকি হয়ে উঠতে পারে নদীপথ। নদী বিশেষজ্ঞরা বলছেন, পথ নির্দেশক না থাকায় নদীপথের ৮০% দুর্ঘটনার জন্য দায়ী। নুরুল ইসলামের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। কুল কিনারাবিহীন নদীপথ, এর মধ্য দিয়েই অনেকটা অনুমান নির্ভর চলছে শত শত নৌযান। যদিও নিয়ম অনুযায়ী নৌযান চলাচলের পথ নির্দেশক হিসেবে নদীতে নির্দিষ্ট স্থানে বয়া, বাতি, বিকোন ও মার্কা থাকার কথা ছিল। লঞ্চ চালকদের দাবি, দুই এক জায়গায় দেখা গেলেও বেশিরভাগ জায়গায় এসব না থাকায় যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত নদীপথ পাড়ি দিতে হচ্ছে। আসন্ন ঈদে যাত্রী বোঝাই নৌযানে এই ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। হঠাৎ করে ডুবাচরের উপরে উঠেছে যাইতে পারে, এখন ঈদের সময় যাত্রী থাকবে মানে পরিপূর্ণভাবে আন্দাজের উপরেই চলে। আমরা দীর্ঘদিন যাবত এই লাইনে চলতে চলতে রাস্তা অনেক জায়গায় আমরা চিনি, সে চিনার উপর নির্ভর করে আমাদের চালাইতে হয়। বাতিটা থাকলে রাত্রিকালীন যা আমরা চালাই, যখন বাতির ফ্ল্যাশটা দেখলে আমরা বুঝতে পারি চরটা আমার কাছে বা চরটা আমার দূরে, আর না থাকলে তো কিছু বোঝা যায় না চর কোথায় বা আমি কোথায়। লঞ্চ মালিকরা বলছেন, বরাদ্দ থাকলেও বারবার বলার পরেও নদীপথে প্রয়োজন অনুযায়ী বয়াবাতি স্থাপন করছে না বিআইডব্লিউটিএ। বিকন বাতি বা বয়াবাতি এগুলোর সমস্যা দীর্ঘদিনের, প্রায় 10 বছর যাবত এই সমস্যা চলছে। জেলেরা উঠাই নিয়ে যে আমি বিশ্বাস করি না, হয়তো তারা না লাগাই বলে যে লাগাই ফেলছে। বহুবার তাদেরকে বলা হয় এইসব ব্যাপার, যেসব জায়গাতে এই বয়া বাতি নতুন বাতি নেই, কয়েকদিন জন্য আবার ওইটা করা হয়, পরবর্তীতে আবার দেখা যায় আবার সেই আগের মতোই হয়ে যায়। বিআইডব্লিউটিএ বলছে, নদীপথে ঝুঁকি কমাতে ঈদের আগেই 25টি স্থানে বয়াবাতি স্থাপন করা হবে। আর বিশ্লেষকরা বলছেন, তা করা না গেলে ঝড় মৌসুম হওয়ায় এবার ঈদে যাত্রীদের নদীপথে ঝুঁকি নিয়েই ঘরে ফিরতে হবে। 80 নৌ দুর্ঘটনা ঘটেছে এরকম অনুমান ভিত্তিক চলাচল করার জন্য। এই ঈদের সময় এই ঝড় মৌসুমে যেভাবে এখন জাহাজ যাতায়াত করছে, তাতে করে এই ভরা মৌসুমে যাত্রীরা 100% ঝুঁকিতে থাকবে। ঈদের আগে যেখানে যেখানে প্রয়োজন, একটা প্রকল্পের আন্ডারে আমরা প্রায় 25টার মতো বয়া পেয়েছি। সেগুলো যেখানে যেখানে ক্রিটিক্যাল এরিয়া, এখন যেখানে লাগানো সম্ভব হবে আমরা লাগিয়ে দিব। আর একান্ত লাগানো সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বা জরুরি ব্যবস্থা হিসেবে সেখানে আমাদের বাঁশ মার্কা বা পোল মার্কা থাকবে। আমাদের এন্টায়ার 950 কিলোমিটার নদীতে বয়াবাতি প্লেস হতে যাচ্ছে। অন্যান্য সময়ের চেয়ে যে কোনো ঈদে দেশের নদীপথে কয়েক গুণ যাত্রী বেশি চলাচল করে থাকে, যার ব্যতিক্রম হবে না এবারও। তাই ঝড় মৌসুমের কথা বিবেচনা করে ঈদের আগেই দেশের সব নদীপথে সক্ষমতা অনুযায়ী পথ নির্দেশক বয়া ও বাতি স্থাপন করা না গেলে ঈদে দেশের নদীপথ ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মেঘনা নদী, চাঁদপুর। সময় সংবাদে আরো থাকছে, মেঘনার জোয়ারে বেড়িবাঁধ ভেঙে ভোলার তজুমউদ্দিনের 5টি গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে সদর ও মনপুরার 6টি গ্রাম, পানিবন্দী 10,000 মানুষ। ঈদে ঘরমুখো মানুষের জন্য দ্বিতীয় দিনের মতো চলছে রেলের আগাম টিকিট বিক্রি। 22 জুনের টিকিট পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন যাত্রীরা। সকাল 8টায় শুরু হয় আগাম টিকিট বিক্রি। সোনার হরিণ একটি টিকিটের জন্য বৃষ্টি উপেক্ষা করে গতকাল সন্ধ্যার পর থেকে অনেকে ভিড় করেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেহরির পর থেকেই বাড়তে থাকে লোক সমাগম। পুরুষ যাত্রীদের পাশাপাশি অনেক নারী যাত্রীকেও টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে স্টেশনে। দীর্ঘ সময় অপেক্ষা করে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। তবে এবছর শীতাতপ নিয়ন্ত্রিত বগির টিকিট অপেক্ষাকৃত কম দেওয়ার হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। গতকাল শুরু হয়েছে রেলের আগাম টিকিট বিক্রি, দেয়া হবে 16 জুন পর্যন্ত। এদিকে 19 জুন থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। এদিকে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন রেলমন্ত্রী। এ সময় তিনি জানান, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। আশা রাখছিলাম যে এসি টিকিটটা একটু পাবো, এই জন্য আরো কষ্ট করে তাড়াতাড়ি এসেছিলাম, তো আশা অনুযায়ী কাজ হয় নাই। যাই হোক, এসি নর্মাল টিকিট পাওয়া গেছে, সমান চেয়ার করতে, কিন্তু এসি টিকিটটা পাই নাই। না, কোনো সমস্যা নেই, এরা সিরিয়াল মেনটেন করতেছে প্রপারলি। সেই সাথে আপনার এই পুলিশ আছে, ওরাও সুন্দর মেনটেন করতেছে। অনেক খুশি হয়েছি, টিকিটটা পেয়েছি, ট্রেনের টিকিট। বাসের জার্নি অনেক কষ্টকর, আমি ট্রেনের জার্নিটা আরামদায়কভাবে যেতে পারবো। সকল কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে এখানে বিদ্যমান আছে। আমাদের লক্ষ্য ঈদ উপলক্ষে যাতে যাত্রীরা নিরাপদে বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারে। রাজশাহী স্পেশাল
আর একটি হলো পার্বতীপুর স্পেশাল। এই দুটি ট্রেন 22 তারিখ থেকে স্পেশাল ট্রেনগুলি চলবে 22, 23, 24, 25। রেলের আগাম টিকিট বিক্রির খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, আফজাল, সকাল 8টা নাগাদ কিন্তু এখানে যে ট্রেনের আগাম টিকিট দেওয়ার যে কার্যক্রম শুরু হয়, কিন্তু এর মধ্যে কিন্তু প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়েছে এবং আমরা দেখেছি যে বেশ কিছু কাউন্টারে, মোট 23টি কাউন্টার থেকে দেওয়া হলো, এর মধ্যে কিন্তু বেশ কিছু কাউন্টারে কিন্তু এরই মধ্যে প্রায় যে ভিড় কমে এসেছে, কিন্তু তারপরও কিন্তু এখনো এই 4 ঘন্টা পরেও কিন্তু টিকিট প্রত্যাশীরা কিন্তু এখনো বেশ কয়েকটি লাইনে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বিশেষ করে আমরা যদি বলি 10 নম্বর কাউন্টারটা, এবং 10 নম্বর কাউন্টারে আমরা দেখেছি যে রাজশাহীর টিকিট দেওয়া হচ্ছে এবং এই কাউন্টারে কিন্তু এখনো বেশ ভিড় লেগে আছে এবং পাশাপাশি আরও বেশ কিছু বিষয় যদি বলি, খুলনা এবং সিরাজগঞ্জের এই কাউন্টার দুটি অর্থাৎ 8, 15 এবং 16 নম্বর কাউন্টারও আমরা দেখেছি যে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে সকাল থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা কাউন্টারেই কিন্তু ভিড় রয়েছে এবং এবার দেখেছি যে আমরা যে এই প্ল্যাটফর্মের বাইরেও কিন্তু এই যে বাইরের রাস্তায় পর্যন্ত আমরা দেখেছি 3 সারিতে টিকিট প্রত্যাশীরা অপেক্ষা করছিলেন সেই কাঙ্ক্ষিত টিকিটের জন্য এবং এদের অনেকেই কিন্তু গতকালকে সেই ইফতারের পর থেকে এখান থেকে অপেক্ষা করছিলেন এবং এই মুহূর্তে যারা আছেন এরা কিন্তু অধিকাংশই বলা যায় যে সকালে সেহরির পরে বা 7টা 8টার দিকে এখানে এসেছেন, যে কারণে আসলে তারা যদিও তাও প্রায় 6-7 ঘন্টা ধরে কমপক্ষে অপেক্ষা করছেন, যে কারণে তারা মাঝে মাঝে একটু ধৈর্যচ্যুত হচ্ছেন বা তাদের কিছু অভিযোগ রয়েছে, যেমনটি যারা টিকিট দিচ্ছেন তারা একটু ধীর গতির অভিযোগ রয়েছে। আর তাছাড়া কাঙ্ক্ষিত যে তারা যে নির্দিষ্ট টিকিটটি চাচ্ছেন বা নির্দিষ্ট সময়ের বা নির্দিষ্ট সিটটি চাচ্ছেন সেটি হয়তো তারা এই মুহূর্তে পাচ্ছে না, কিন্তু এটা শেষ মুহূর্তে এসে আসলে এত চাপ সামাল দিয়ে এই মুহূর্তে তাদের সুবিধা মতো যে ট্রেনের টিকিট পাওয়াটা আসলে সহজ ব্যাপার নয়। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা এমন অভিযোগ পাইনি যে তারা যে কেউ টিকিট না পেয়ে চলে গেছে। তো সার্বিকভাবে এখানে যে যারা রয়েছেন দায়িত্বে নিরাপত্তার বা এই জায়গার যে সার্বিক পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ, র্যাব এবং রেল পুলিশ রয়েছেন, তারাও কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন এবং যার ফলে যে এত লোকের ফলেও কিন্তু তেমন কোনো বিশৃঙ্খলা বা টিকিট কালোবাজারি বা এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে টিকিটের বেলায় যে ছোটখাটো যে অভিযোগগুলো রয়েছে সেগুলো আমলে নিয়ে, আমরা যেমনটি বলছিলাম যে রেলমন্ত্রী এসে আমলে নিয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন এবং আজকের মতো চলছে এবং যতক্ষণ পর্যন্ত টিকিট থাকবে এই টিকিট বিক্রি চলবে এবং আগামীকালকে 23 তারিখের টিকিট দেওয়া হবে সকাল 8টা থেকে। তো আফজাল, এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে কমলাপুর থেকে সবশেষ। কমলাপুর স্টেশন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। এদিকে বাসের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন উল্লেখযোগ্য সংখ্যক টিকিট বিক্রি হয়ে যাওয়ায় দ্বিতীয় দিনে রাজধানীর বাস কাউন্টারগুলো ছিল ক্রেতাশূন্য। সকাল থেকে গাবতলী, কল্যাণপুর সহ রাজধানীর বেশিরভাগ বাস কাউন্টারে ছিল ফাঁকা। গতকাল আগাম টিকিট বিক্রির প্রথম দিনে প্রত্যাশিত দিনের টিকিট পেয়ে যাওয়ায় আজ চাপ কম বলে জানালেন কাউন্টারম্যানরা। এবারের ঈদে লম্বা ছুটি হয় এবং টিকিট পর্যাপ্ত থাকায় চাপ কম বলে জানালেন তারা। আগামী 25 জুন পর্যন্ত দেওয়া হবে বাসের আগাম টিকিট। লম্বা ছুটি যার জন্য এই এখন যাত্রীটা কম, এগুলোর জন্য ভিড় কম, কোনো যাত্রী বলতে নাই। দেখুন না, অ্যাডভান্সে কালকে দিচ্ছে বড় বড় কোম্পানি 2 সেক্টরে হয়েছে, আজকে আবার যাত্রী নিয়ে এখন থেকে 15-20 রমজান পর্যন্ত যাত্রীর সংখ্যা কমই থাকে। 20 রোজার পরে অ্যাভেলেবল টিকিট, যখন আর ঈদের দিনে আসলেও টিকিট পাবো। গত 2 দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরী পানিতে তলিয়ে গেছে। সকালে জলাবদ্ধতার কারণে রাস্তায় বের হয়ে বিপাকে পড়েন সাধারণ মানুষ। রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া নিম্নচাপ ও বৃষ্টির পানিতে এখনও তলিয়ে আছে নগরীর আগ্রাবাদ, অ্যাক্সেস রোড, হালিশহর ও ব্যাপারীপাড়া সহ বেশ কিছু এলাকা। সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। রিকশা, ভ্যান ও নৌকায় করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন সাধারণ মানুষ। শুধু ঘরবাড়ি নয়, ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে। এ সময় মহেশখালীর ওপর নির্মিত অস্থায়ী বাঁধটি
অপসারণের দাবি জানান নগরবাসী। রিক্সা এখন 10 ডবল ভাড়া দিতে পারছি না, 5 টাকা ভাড়া এখন মনে হয় 5 লাখ টাকা বলতেছে, এরকম অবস্থা দাঁড়াইছে। এভাবে করে তো মানুষের জীবন চলে না। আমি কি আমার বেতনের সব টাকা কি শুধু রিক্সা ভাড়ার পিছনে দিয়ে দেবো? এই দীর্ঘ 27 নম্বর 26 নম্বর ওয়ার্ডের 24 নম্বর ওয়ার্ডের লক্ষ লক্ষ জনগণ আজকে অবহেলিত। অলরেডি আপনারা দেখেছেন তালেবিয়া স্কুলে কিন্তু যা আশেপাশে বস্তিতে যারা ছিল সবাই উঠে গেছে 2 তলা 3 তলায়। তো এইভাবে তো আসলে মানুষজন বেঁচে থাকা অসম্ভব। এরকম অবস্থায় নৌকার কি বলবো, নিজের খুবই দুর্দশা, জনগণের খুবই দুর্দশা। অবশ্যই সরকারের উচিত একটা পদক্ষেপ নেওয়া। সময় সংবাদে আরো থাকছে, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি কনসাল জেনারেলের বিরুদ্ধে মামলা, গ্রেফতারের পর জামিন মঞ্জুর। উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, টপার গ্যাস স্টোভ। মেঘনার জোয়ারে বেড়িবাঁধ ভেঙে ভোলার তজুমউদ্দিনের 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে সদর ও মনপুরার 6টি গ্রাম তলিয়ে গেছে। এতে দুদিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন প্রায় 10,000 মানুষ। রোজার মধ্যে ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন বানভাসী মানুষ। অবশ্য স্থানীয় সংসদ সদস্য ভাঙা বাঁধ দ্রুত সংস্কারের পাশাপাশি নতুন করে আর কোনো এলাকা প্লাবিত না হয় সে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌসুমী নিম্নচাপের প্রভাবে রোববার দুপুর থেকে ঝোড়ো বৃষ্টির সাথে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে প্রায় 3 ফুট বেড়ে যায়। মেঘনার অতিরিক্ত জোয়ারে সন্ধ্যায় তজুমউদ্দিন উপজেলার চৌমুহনী এলাকায় 25 মিটার বাঁধ ভেঙে চাঁদপুর ও সোনাপুর ইউনিয়নের 5টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যায়। একই সময়ে ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের 3টি ও মনপুরা উপজেলার 3টি গ্রাম তলিয়ে গেছে। ভেসে গেছে নিচু এলাকার খামার ও পুকুরের মাছ। বাড়ি ঘর, পুকুরের মাছ, তারপরে মানুষের বসবাস, লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে। বাদ ভাঙ্গা আমার ঘরটার ভাঙ্গা সব নিয়ে গেছে। এখন আমি অন্য জায়গায় আছি। ইফতারি মানুষে খাইতে পারতেছে না ঠিক মতন, এবং সেরও খাইতে পারতেছে না। খুব কষ্ট হইতেছে আমাদের। আমরা বারবার বলছি যে আমরা জায়গার টাকা চাই না, আমরা তোর বেইরা করে দেন, গ্রিন করে দেন। ভেঙে যাওয়া বাঁধের পেছনে আরো একটি বাঁধ নির্মাণের কাজ চলছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, 2-3 দিনের মধ্যে জোয়ারের পানি ওঠা বন্ধ হলে বাঁধের কাজ শেষ করা হবে। আমাদের আরেকটা নতুন বেড়িবাঁধ হচ্ছে প্রজেক্টের আন্ডারে, এখানে 1750 মিটার কাজ হচ্ছে। তো এই 1750 মিটারের মধ্যে 190 মিটার বাঁধ আমাদের ক্লোজ করা সম্ভব হয়নি। তো এই জোয়ারের পানিটা নেমে গেলে আমরা 2-3 দিনের মধ্যে এই 190 মিটার বাঁধ আমরা কমপ্লিট করতে পারবো। সোমবার বিকেলে প্লাবিত এলাকা পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেন। এ সময় তিনি নতুন করে আর কোনো এলাকা যেন প্লাবিত হতে না পারে সে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। যত বর্ষা, ঝড়, বৃষ্টি, বন্যা আইলা আসুক, আমরা এর মধ্যে আমাদের ঠিকাদারকে কাজ অব্যাহত রাখতে বলেছি। আমাদের এসও সাহেব এখানে আছে, সে মনিটরিং করছে, এক্সেন সাহেবও আসছে। তো আশা করব যে আমাদের আর কোনো জায়গা দিয়ে পানি ঢুকবে না। মৌসুমী নিম্নচাপের প্রভাবে ভোলায় 3 নম্বর সতর্ক সংকেত থাকায় 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি জোয়ারের পানি আরো বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সময় সংবাদ, ভোলা। নতুন মূসক আইন বাস্তবায়নের মাত্র 17 দিন বাকি থাকলেও অনলাইনে নিবন্ধন করে নতুন ব্যবসা শনাক্তকরণ বিআইন গ্রহণের সাড়া মিলছে না। নতুন করে মাত্র 31,000 প্রতিষ্ঠান অনলাইনে নিবন্ধন করেছে। দোকান মালিকরা বলছেন, নিবন্ধনের ব্যাপারে এনবিআর থেকে কোনো চিঠি পাননি তারা। আর এফবিসিসিআই বলছে, এজন্য মাঠ পর্যায়ে এনবিআর এর উদ্যোগ যথেষ্ট নয়। এদিকে এনবিআর কর্মকর্তারা আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 1 জুলাই কার্যকর হতে যাচ্ছে আলোচিত মূসক আইন। নতুন ব্যবস্থায় ব্যবসা করতে হলে ভ্যাট ও টার্নওভার করযোগ্য সব প্রতিষ্ঠানকে অনলাইনে 9 ডিজিটের নতুন ব্যবসা শনাক্তকরণ নাম্বার নিতে হবে। অন্যথায় কোনো আমদানি রপ্তানি বাণিজ্য কিংবা টেন্ডারে অংশ নিতে পারবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এনবিআর এর হিসেবে বর্তমানে 8,42,000 প্রতিষ্ঠানের সনাতনী নিয়মে নিবন্ধন আছে। অথচ মূসক আইন বাস্তবায়নের সময় ঘনিয়ে এলো এ পর্যন্ত নিবন্ধন করেছে মাত্র 31,000 প্রতিষ্ঠান। এরপরও আশাবাদী ভ্যাট অনলাইনের কর্মকর্তারা। 1 তারিখে এই যে
নিবন্ধনের সীমা সেটি বাড়বে কিনা এসব ইত্যাদি বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে একটা বোঝাপড়ার বিষয় ছিল। সেটি 1 তারিখে পরিষ্কার হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি যে এখন বহুগুণ হারে নিবন্ধন বাড়ছে। এই মাসে আমরা আশা করছি যে রেটে যাচ্ছে তাতে করে লাখের কাছে চলে যাবে। তবে মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। নিবন্ধন কিংবা নতুন ভ্যাট আইন সম্পর্কে জানে না অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। দোকান ও মার্কেট মালিকরা বলছেন এ ব্যাপারে এনবিআর থেকে কোনো নোটিশ পাননি তারা। আইনটা যে কি সেটা এখন আমাদের বলা হয়নি, আমরা এখনো বুঝতেছি না, বললে তখন আমরা করব। 36 লাখের উপরে যে ব্যাট দিতে হয় সেটা আমি কিছুই জানি না, এই জন্য বলতে পারবো না। আমি ব্যাট অফিস থেকে আমাদের কোনো ফোনও করে নাই এবং আমাদের কোনো চিঠিও দেওয়া হয় নাই। নতুন করে নিবন্ধন করতে হলে আমাদের তো আগে ট্রেন আপ করতে হবে। যারা ক্যাশে থাকে বা যারা ব্যবসা পরিচালনা করে দোকান মালিক তো আর থাকে না। এফবিসিসিআই সভাপতির মতে নিবন্ধনের ব্যাপারে এনবিআর এর মাঠ পর্যায়ের উদ্যোগ যথেষ্ট নয়। ট্রেনিং অ্যাওয়ারনেস যেগুলো দেখছি, যতটা না আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকাতে, ততটা কিন্তু ফিল্ড লেভেলে যে উন্নয়নটা হওয়া দরকার সেটাকে গ্রহণ করার জন্য যে মাঠটাকে প্রস্তুত করা, সেই ক্ষেত্রে আরো কাজ করতে হবে। তবে ভ্যাট অনলাইনের কর্মকর্তারা বলছেন নিবন্ধনে উৎসাহিত করতে পরামর্শক দল গঠন করা হয়েছে। পর্যাপ্ত সময় দেওয়ার পরেও কোনো প্রতিষ্ঠান নিবন্ধন না নিলে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফোর্স নিবন্ধন দেওয়া হবে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা, তাই ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীর তাঁতিরা। চলছে নানা রং ও নতুন ডিজাইনের শাড়ি তৈরির কাজ। তাঁতিদের অভিযোগ, কাজের ন্যায্য মজুরি না পাওয়ায় অভাব অনটনে দিন কাটছে তাদের। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 4 শতাধিক তাঁত কারখানা নিয়ে গড়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জামদানি পল্লী। প্রতি শুক্রবার ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত জামদানি পল্লীতে বসে জামদানি শাড়ির হাট। এ সময় পাইকারি বিক্রেতাদের পাশাপাশি ভিড় করেন ক্রেতারাও। ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের মাঝে জামদানির চাহিদা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ভালো মানের শাড়ি পাওয়া যায়, মার্কেট থেকে কিনতে গেলে হয়তো যে দামে কিনছি আরো 1-1.5 হাজার টাকা বেশি লাগবে। ইন্ডিয়ান শাড়ি আর জামদানিরা মান নষ্ট হয়েছে, আমাদের তাঁতিদের কোনো মূল্য নাই। আগে গেলে 4,000 করে বেচি, আর আজকে কয় 3,000, 3200, 3300 এরকম। তাঁতির যে মজুরি আছে এই মজুরিটা দিয়ে এখন বর্তমানে মহাজনের পুষতেছে না এবং তাঁতিদেরও পুষতেছে না। সরকার এগুলি বারে বারে কত কথা কইছি, আমাকে কোনো কাজ না, তাঁতিরও কোনো কাজ না। তাঁতিরা মনে করেন শেষ নিঃস্ব। তাঁতিদের অভিযোগ, ন্যায্য মজুরি যেমন পাচ্ছেন না তারা, তেমনি হাটেও কম দামে তৈরি জামদানি শাড়ি বিক্রি করতে হচ্ছে। এই অবস্থায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। সকাল 6টা থেকে 9টা 10টা পর্যন্ত কাজ অনুযায়ী ন্যায্য মজুরি পাচ্ছি না আমরা। কাজ বাড়ছে কিন্তু আমরা আগে যে রেটটা পাইতেছি এই রেটটাই পাইতেছি। ঈদ উপলক্ষে যে শাড়ি প্রতি 1,000 টাকা বেশি এরকম পাইতেছি না আর কি। অল্প টাকা বেতন পাইয়া এই প্রোডাকশন চাকরি করিয়া আমরা পুষে না। সমস্ত তাঁতি আনন্দিত হইতে পারে, সরকার যেন সেই ব্যবস্থাটা করে। এটার ভিতরে যেন কিছু ভর্তুকি দিয়া সরকার জামদানি শাড়িটা যেন টিকিয়ে রাখে। ঈদকে কেন্দ্র করে প্রায় 5,000 তাঁতি নানা রঙের বুননে জামদানি পল্লীতে শাড়ি তৈরির কাজ করছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গৃহকর্মীর নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পরে তার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। গৃহকর্মীর দায়ের করা মামলায় শাহিদুল ইসলামকে সোমবার সকালে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিন আবেদন করলে আদালত $50,000 বন্ডে জামিন মঞ্জুর করেন। মামলায় উল্লেখ করা হয়, তার বাসায় গৃহকর্মী মোহাম্মদ আমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এছাড়া তার পাসপোর্ট কেড়ে নিয়ে দৈনিক 18 ঘন্টা কাজ করানো হতো। এই মামলায় আগামী 28 জুন শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড় ধসে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে 28 জনের মৃত্যু। প্রতি বছর প্রাণহানি ঘটলেও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেই। নদীতে নির্দিষ্ট স্থানে নির্দেশক না থাকায় অনুমানের উপরই চলছে নৌযান। ঘটছে দুর্ঘটনা, ঈদের সময় ঝুঁকি বাড়ার আশঙ্কা। লঞ্চ মালিকরা দুষছেন বিআইডব্লিউটিএ কে। ঈদে ঘরমুখ মানুষের জন্য চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। 22 জুনের টিকিট কিনতে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ফাঁকা বাস কাউন্টারগুলো। ঈদ সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা। ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের তাঁতিরা। ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ।
এবং নতুন মূসক আইন বাস্তবায়নের মাত্র 17 দিন বাকি থাকলেও অনলাইন নিবন্ধনের সাড়া নেই। বিসিসিআই বলছে উদ্যোগী যথেষ্ট নয়, আশাবাদী এনবিআর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।